ঝরাপাতার গল্পের আসরে আপনাকে স্বাগত। বাংলা সাহিত্যের বেশ কিছু মণিমাণিক্যের মধ্যে থেকে বাছাই করে নেওয়া গল্পে সেজে ওঠে ঝরাপাতার গল্পের আসর। আজকের পর্বে আপনারা শুনবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প শাস্তি। সাহিত্যক্ষেত্রে রবীন্দ্র প্রতিভার যে বিস্ময়কর বহুমুখী বিস্ফোরণ ঘটেছিল, তারই প্রতিধ্বনিতে তার গল্পগুলি আজও আমাদের মুগ্ধ করে। সমকালীন জীবনের ছবি, শহর থেকে গ্রাম, সর্বত্র ছিল তার স্বচ্ছন্দ বিচরণ। রবীন্দ্রনাথের গল্পের পটভূমি, সৃষ্ট চরিত্রের মহিমা, তা আজও মানবিক গুণে সমৃদ্ধ। কবি রবীন্দ্রনাথ নিজের গল্প সম্পর্কে বলেছেন, আজকাল মনে হচ্ছে যদি আমি আর কিছুই না করে ছোট ছোট গল্প লিখতে বসি, তাহলে কতকটা মনের সুখে থাকি, এবং কৃতকার্য হতে পারলে হয়তো 5 জন পাঠকেরও মনের সুখের কারণ হওয়া যায়। গল্প লিখবার একটা সুখ এই, যাদের কথা লিখব তারা আমার দিনরাত্রির সমস্ত অবসর একেবারে ভরে রেখে দেবে, আমার একলা মনের সঙ্গী হবে, বর্ষার সময় আমার বদ্ধ ঘরের সংকীর্ণতা দূর করবে। আজকের গল্পটি আমরা নিয়েছি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প সংকলন গল্পগুচ্ছ এই বইটি থেকে। গল্প পাঠে তানিশা এবং গল্পের সূত্রধর আমি বিজয়। শুরু হচ্ছে শাস্তি। দুঃখীরাম রুই ও ছিদাম রুই দুই ভাই সকালে যখন দা হাতে নিয়ে জন খাটতে বের হলো, তখন তাদের দুই স্ত্রীর মধ্যে বকাবকি চেঁচামেচি চলছে। কিন্তু প্রকৃতির অন্যান্য নানাবিধ নিত্যকলরবের মতো এই কলহ কোলাহল পাড়া শুদ্ধ লোকের অভ্যাস হয়ে গেছে। তীব্র কণ্ঠস্বর শোনা মাত্র লোকে পরস্পরকে বলে, ওই রে বেঁধে গিয়েছে। অর্থাৎ যেমনটি আশা করা যায় ঠিক তেমনটি ঘটেছে। আজও স্বভাবের নিয়মের কোনোরূপ ব্যতিরেক হয়নি। সকালে পূর্ব দিকে সূর্য উঠলে যেমন কেউ তার কারণ জিজ্ঞেস করে না, তেমনি রুইদের বাড়িতে দুই জায়ের মধ্যে যখন একটা হৈ হৈ পড়ে যায়, তখন তার কারণ নির্ণয়ের জন্য কারো কোনো রূপ কৌতূহলের উদ্রেক হয় না। অবশ্য এই কোন্দল আন্দোলন প্রতিবেশীদের অপেক্ষা দুই স্বামীকে বেশি স্পর্শ করত, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু সেটা তারা কোনো রূপ অসুবিধার মধ্যে গণ্য করত না। তারা দুই ভাই যেন দীর্ঘ সংসার পথ একটা এক্কা গাড়িতে করে চলেছে। দুই দিকের দুই স্প্রিংবিহীন চাকার অবিশ্রাম ছড়ছড় খড়খড় শব্দটাকে জীবন রথযাত্রার একটা বিধিবিহিত নিয়মের মধ্যে ধরে নিয়েছে। বরঞ্চ ঘরে যেদিন কোনো শব্দমাত্র নেই, সমস্ত থমথম ছমছম করছে, সেদিন একটা আসন্ন অনৈসর্গিক উপদ্রবের আশঙ্কা জন্মাত। সেদিন যে কখন কি হবে তা কেউ হিসেব করে বলতে পারত না। আমাদের গল্পের ঘটনা যেদিন আরম্ভ হলো, সেদিন সন্ধ্যার প্রাক্কালে দুই ভাই যখন জন খেটে শ্রান্ত দেহে ঘরে ফিরে আসলো, তখন দেখল স্তব্ধ গৃহ গমগম করছে। বাইরেও অত্যন্ত গুমোট। 2 প্রহরের সময় খুব এক পশলা বৃষ্টি হয়ে গিয়েছে। এখন চারিদিকে মেঘ জমে আছে, বাতাসের লেশ মাত্র নেই। বর্ষায় ঘরের চারিদিকে জঙ্গল এবং আগাছাগুলো অত্যন্ত বেড়ে উঠেছে। সেখান থেকে এবং জলমগ্ন পাটের ক্ষেত থেকে সবুজ ঘন গন্ধ বাষ্প চারিদিকে একটা নির্জন প্রাচীরের মতো জমাট হয়ে দাঁড়িয়ে আছে। গোয়ালের পেছনে ডোবার মধ্যে থেকে ব্যাঙের ডাক, ঝিঝির শব্দে সন্ধ্যার নিস্তব্ধ আকাশ একেবারে পরিপূর্ণ। অদূরে বর্ষার পদ্মা নতুন মেঘের ছায়ায় বড় স্থির ভয়ঙ্কর ভাব ধারণ করে চলেছে। শস্যক্ষেত্রের অধিকাংশই ভেঙে লোকালয়ের কাছাকাছি এসে পড়েছে। এমনকি ভাঙনের ধারে 2-4টে আম কাঁঠাল গাছের শিকড় বাইরে বেরিয়ে গিয়েছে, যেন তাদের নিরুপায় মুঠোর প্রসারিত আঙুলগুলি শূন্যে একটা কিছু অন্তিম অবলম্বন আঁকড়িয়ে ধরবার চেষ্টা করছে।
দুঃখীরাম এবং ছিদাম সেদিন জমিদারের কাছারি ঘরে কাজ করতে গিয়েছিল। ওপারের চরে জলি ধান পেকেছে। বর্ষার চর ভেসে যাওয়ার আগেই ধান কেটে নেওয়ার জন্য দেশের দরিদ্র লোক মাত্রই কেউ বা নিজের খেতে, কেউ বা পাট খেতে নিযুক্ত হয়েছে। কেবল কাজকারি থেকে পেয়াদা এসে দুই ভাইকে জবরদস্তি করে ধরে নিয়ে গেল। কাছারি ঘরে চাল ভেদ করে স্থানে স্থানে জল পড়ছিল, তাই সারিয়ে দিতে এবং গোটাকতক ছাপ নির্মাণ করে আসতে তারা সমস্ত দিন খেটেছে। বাড়ি আসতে পারেনি, কাছারি থেকেই কিঞ্চিত জলপান করেছে। মধ্যে মধ্যে বৃষ্টিতে ভিজতে হয়েছে, উচিত মতো পাওনা মজুরি পায়নি এবং তার পরিবর্তে যে সকল অন্যায় কটু কথা শুনতে হয়েছে সে তাদের পাওনার অনেক অতিরিক্ত। পথের কাদা এবং জল ভেঙে সন্ধেবেলায় বাড়ি ফিরে এসে দুই ভাই দেখল ছোট যা চন্দরা মাটিতে আঁচল পেতে চুপ করে পড়ে আছে। আজকের এই মেঘলা দিনের মতো সেও দুপুরে প্রচুর কান্নাকাটি করে সন্ধ্যার কাছাকাছি ক্ষান্ত দিয়ে অত্যন্ত গুমোট করে আছে। আর বড় যা রাধা মুখটা হাঁড়ি করে দাওয়ায় বসেছিল। তার 1.5 বছরের ছোট ছেলেটি কাঁদছিল। দুই ভাই প্রবেশ করে দেখল উলঙ্গ শিশু উঠোনের একপাশে চিত হয়ে ঘুমিয়ে আছে। ক্ষুধিত দুঃখীরাম আর কালি বিলম্ব না করে বলল, এই ভাত দে। বড় বউ বারুদের বস্তায় স্ফুলিঙ্গ পাতের মতো এক মুহূর্তেই তীব্র কণ্ঠস্বর আকাশ পরিমাণ করে বলে উঠল, ভাত কোথায় যে ভাত দেব? তুই কি চাল দিয়ে গিয়েছিলি? আমি কি নিজের রোজগার করে আনবো নাকি? সারাদিনের শান্তি ও লাঞ্ছনার পর অন্নহীন নিরানন্দ অন্ধকার ঘরে প্রজ্বলিত ক্ষুধানলে গৃহিণীর রুক্ষ বচন, বিশেষত শেষ কথাটার গোপন কুৎসিত শ্লেষ দুঃখীরামের হঠাৎ কেমন একেবারেই অসহ্য হয়ে উঠল। ক্রুদ্ধ বাঘের মতো গম্ভীর গর্জনে বলে উঠল, কি বললি? বলে মুহূর্তের মধ্যে দা নিয়ে কিছু না ভেবে একেবারে স্ত্রীর মাথায় বসিয়ে দিল। রাধা তার ছোট জায়ের কোলের কাছে পড়ে গেল এবং মৃত্যু হতে মুহূর্ত বিলম্ব হলো না। চন্দরা রক্তসিক্ত বস্ত্রে কি হলো গো, কি হলো বলে চিৎকার করে উঠল। ছিদাম তার মুখ চেপে ধরল। দুঃখীরাম দা ফেলে মুখে হাত দিয়ে হতবুদ্ধির মতো মাটিতে বসে পড়ল। ছেলেটা জেগে উঠে ভয়ে চিৎকার করে কাঁদতে লাগলো। বাইরে তখন পরিপূর্ণ শান্তি। রাখাল বালক গরু নিয়ে গ্রামে ফিরে আসছে। পরপরের যারা নতুন পাকা ধান কাটতে গিয়েছিল তারা 5-7 জনে এক একটি ছোট নৌকায় এপারে ফিরে পরিশ্রমের পুরস্কার 2-4 আঁটি ধান মাথায় নিয়ে প্রায় সকলেই নিজের নিজের ঘরে এসে পৌঁছেছে। চক্রবর্তীদের বাড়ির রামলোচন ঘুরে গ্রামের ডাকঘরে চিঠি দিয়ে ঘরে ফিরে নিশ্চিন্ত মনে চুপচাপ তামাক খাচ্ছিলেন। হঠাৎ মনে পড়ল তার কোরফা প্রজা দুঃখীর অনেক টাকা খাজনা বাকি। আজ কিছু শোধ করবে প্রতিশ্রুতি দিয়েছিল। এতক্ষণে তারা বাড়ি ফিরেছে ভেবে চাদরটা কাঁধে ফেলে ছাতা নিয়ে বের হলেন রামলোচন চক্রবর্তী। রুইদের বাড়িতে ঢুকে তার গা ছমছম করে উঠল। দেখলেন ঘরে প্রদীপ জ্বালা হয়নি। অন্ধকার দাওয়ায় 2-4টে অন্ধকার মূর্তি অস্পষ্ট দেখা যাচ্ছে। থেকে থেকে দাওয়ার এক কোণ থেকে একটা অস্পষ্ট কান্নার শব্দ আসছে এবং ছেলেটা যত মা মা বলে কেঁদে ওঠার চেষ্টা করছে ছিদাম তার মুখ চেপে ধরছে। রামলোচন ভয় পেয়ে জিজ্ঞেস করলেন, দুঃখী আছিস নাকি? দুঃখী এতক্ষণ পাথরের মূর্তির মতো নিশ্চল হয়ে বসেছিল। তার নাম ধরে ডাকা মাত্র একেবারে অবুঝ বালকের মতো উচ্ছ্বসিত হয়ে কেঁদে উঠল। ছিদাম তাড়াতাড়ি দাওয়া থেকে উঠোনে নেমে চক্রবর্তীর কাছে আসলো। চক্রবর্তী জিজ্ঞাসা করলেন, বৌমারা বুঝি ঝগড়া করে বসে আছে? আজ তো সারা দিন চিৎকার শুনেছি। এতক্ষণ ছিদাম কিংকর্তব্য কিছুই ভেবে উঠতে পারেনি। নানা অসম্ভব গল্প তার মাথায় আসছিল।
আপাতত স্থির করছিল রাত্রি কিছু বেশি হলে মৃতদেহ কোথাও সরিয়ে ফেলবে। ইতিমধ্যে যে চক্রবর্তী এসে উপস্থিত হবে এসে মনেও করেনি। ফস করে কোনো উত্তর এলো না বলে বলে ফেলল, হ্যাঁ, আজ খুব ঝগড়া হয়ে গেছে। চক্রবর্তী দাওয়ার দিকে এগিয়ে যাবার উপক্রম করে বলল, কিন্তু সেজন্য দুঃখী কাঁদে কেন রে? ছিদাম দেখলো আর রক্ষা নেই, হঠাৎ বলে ফেলল, ঝগড়া করে ছোট বউ বড় বউয়ের মাথায় এক দায়ের কোপ বসায় দিছে। উপস্থিত বিপদ ছাড়া যে আর কোনো বিপদ থাকতে পারে এ কথা সহজে মনে হয়নি। ছিদাম তখন ভাবছিল ভীষণ সত্যের হাত থেকে কি করে রক্ষা পাব। মিথ্যা যে তার থেকেও ভীষণ হতে পারে তা তার জ্ঞান হলো না। রামলোচনের প্রশ্ন শোনা মাত্র তার মাথায় তৎক্ষণাৎ একটা উত্তর এলো এবং তৎক্ষণাৎ সে বলে ফেলল। রামলোচন চমকে উঠে বলল, হ্যাঁ, বলিস কি? মরেনি তো? মরেছে। চক্রবর্তী পালাবার পথ পায় না, ভাবল, রাম রাম, সন্ধেবেলায় এ কি বিপদেই পড়লাম। আদালতে সাক্ষী দিতে দিতেই তো প্রাণ বের হয়ে যাবে। মামলা মোকদ্দমার পরামর্শে রামলোচন সমস্ত গ্রামের প্রধানমন্ত্রী ছিলেন। তিনি একটু ভেবে বললেন, দেখ, এর এক উপায় আছে। তুই এখনই থানায় ছুটে যা, গিয়ে বল তোর বড় ভাই দুঃখী সন্ধেবেলায় ঘরে এসে ভাত চেয়েছিল। ভাত তৈরি ছিল না বলে স্ত্রীর মাথায় দা বসিয়ে দিয়েছে। আমি নিশ্চয়ই বলছি, এ কথা বললে ছুরিটা বেঁচে যাবে। ছিদামের গলা শুকিয়ে এসেছিল। সে উঠে বলল, ঠাকুর, বউ গেলে বউ পাবো, কিন্তু আমার ভাই ফাঁসি গেলে আর তো ভাই পাবো না। কিন্তু যখন নিজের স্ত্রীর নামে দোষারোপ করেছিল তখন এই সকল কথা সে ভাবেনি। তাড়াতাড়িতে একটা কাজ করে ফেলেছে। এখন অলক্ষিতভাবে মন আপনার পক্ষে যুক্তি ও প্রবোধ সঞ্চয় করেছে। চক্রবর্তীও কথাটা যুক্তিসঙ্গত বোধ করলেন। বললেন, তবে যেমনটি ঘটেছে তাই বলিস, সব দিক থেকে রক্ষা করা অসম্ভব। বলে রামলোচন অবিলম্বে প্রস্থান করল এবং দেখতে দেখতে গ্রাম রাষ্ট্র হয়ে গেল যে চন্দরা রাগারাগি করে তার বড় জায়ের মাথায় দা বসিয়ে দিয়েছে। বাঁধ ভাঙলে যেমন জল আসে, গ্রামের মধ্যে তেমনি হু হু শব্দের পুলিশ এসে পড়ল। অপরাধী এবং নিরপরাধী সকলেই বিষম উদ্বিগ্ন হয়ে উঠল। ছিদাম ভাবল, যে পথ কেটে ফেলেছে সেই পথেই চলতে হবে। সেই চক্রবর্তীর কাছে নিজের মুখে এ কথা বলে ফেলেছে, সে কথা গা শুদ্ধ রাষ্ট্র হয়ে পড়েছে। এখন আবার আর একটা কিছু প্রকাশ করলে কি জানি কি হতে কি হয়ে পড়বে সে নিজেই কিছু ভেবে পেল না। মনে করল কোনো মতে সে কথাটা রক্ষা করে তার সঙ্গে আরও 5টা গল্প জুড়ে স্ত্রীকে রক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। ছিদাম তার স্ত্রী চন্দরাকে অপরাধ নিজের কাঁধে নেওয়ার জন্য অনুরোধ করল। সে তো একেবারে বজ্রাহত হয়ে গেল। ছিদাম তাকে আশ্বাস দিয়ে বলল, যা বলতাছি তাই কর, তোর কোনো ভয় নাই, আমরা তোরে ঠিক বাসাইয়া দিমু। আশ্বাস দিল বটে, কিন্তু গলা শুকোলো এবং মুখ পাংশুবর্ণ হয়ে গেল। চন্দরার বয়স 17-18 বেশি হবে না। মুখখানি হৃষ্টপুষ্ট, গোল গাল, শরীরটি অনতি দীর্ঘ, আঁটো সাঁটো, সুস্থ সবল। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে এমন একটি সৌষ্ঠব আছে যে চলতে ফিরতে নড়তে চড়তে দেহের কোথাও একটা কিছু বাঁধে না। একখানি নতুন তৈরি নৌকোর মতো, বেশ ছোট ও সুডোল, অত্যন্ত সহজে সরে এবং তার কোথাও কোনো গ্রন্থি শিথিল হয়ে যায়নি। পৃথিবীর সকল বিষয়ই তার একটা কৌতুক এবং কৌতূহল আছে।
পাড়ায় গল্প করতে যেতে ভালোবাসে এবং কুম্ভকক্ষে ঘাটে যেতে আসতে 2 আঙুল দিয়ে ঘোমটা ঈষৎ ফাঁক করে উজ্জ্বল চঞ্চল ঘন কৃষ্ণ চোখ দুটি দিয়ে পথের মধ্যে দর্শনযোগ্য যা কিছু তা সমস্ত দেখে নেয়। বড় বউটি ছিল ঠিক তার উল্টো, অত্যন্ত এলোমেলো, ঢিলে ঢালা, অগোছালো। মাথার কাপড়, কোলের শিশু, ঘরকন্যার কাজ কোনো কিছুই সে সামলাতে পারত না। হাতে বিশেষ একটা কিছু কাজও নেই, অথচ কোনো কালে সে যেন কোনো অবসর করে উঠতে পারত না। ছোট যা তাকে বেশি কিছু কথা বলতো না, মৃদু স্বরে 2-1টা তীক্ষ্ণ দংশন করত, আর সে হাউ হাউ দাউ দাউ করে রেগে মেগে বকে ঝোঁকে সারা হতো এবং পাড়া শুদ্ধ অস্থির করে তুলত। এই 2 জুড়ি স্বামী স্ত্রীর মধ্যেও স্বভাবের মধ্যে একটা আশ্চর্য ঐক্য ছিল। দুঃখীরাম মানুষটা ছিল বৃহদায়তনের, হাড়গুলো খুব চওড়া, নাক খর্ব, 2টি চোখ। এই দৃশ্য মানুষ সংসারকে যেন ভালো করে বোঝে না, অথচ একে কোনো রকম প্রশ্ন করতেও মন চায় না। এমন নিরীহ অথচ ভীষণ, এমন সবল অথচ নিরুপায় মানুষ অতি দুর্লভ। আর ছিদামকে একখানি চকচকে কালো পাথরে কে যেন বহু যত্নে কুঁদে গড়ে তুলেছে, লেশমাত্র বাহুল্য বর্জিত এবং কোথাও যেন কিছু টোল খায়নি। প্রত্যেক অঙ্গটি বলের সঙ্গে নৈপুণ্যের সঙ্গে মিশে অত্যন্ত সম্পূর্ণতা লাভ করেছে। নদীর উঁচু পার হতে লাফিয়ে পড়ুক, কিংবা লগি দিয়ে নৌকা ঠেলুক, কিংবা বাঁশ গাছে চড়ে বেছে বেছে কঞ্চি কেটে আনুক, সকল কাজেই তার একটা পরিমিত পরিপাট্য, একটা অবলীলাকৃত শোভা প্রকাশ পায়। বড় বড় কালো চুল তেল দিয়ে কপাল থেকে তুলে কাঁধে এনে ফেলেছে। বেশভূষা সাজসজ্জায় বিলক্ষণ একটু যত্ন আছে। অপরাপর গ্রামবধূদের সৌন্দর্যের প্রতি যদিও তার উদাসীন দৃষ্টি ছিল না, এবং তাদের চোখে নিজেকে মনোরম করে তোলবার ইচ্ছা তার যথেষ্ট ছিল, তবু ছিদাম তার যুবতী স্ত্রীকে একটু বিশেষ ভালোবাসত। উভয়ের ঝগড়াও হতো, ভাবও হতো, কেউ কাউকেও পরাস্ত করতে পারত না। আরেকটি কারণে উভয়ের মধ্যে বন্ধন ছিল কিছু সুদৃঢ়। ছিদাম মনে করত চন্দরা যেরূপ চটুল চঞ্চল প্রকৃতির স্ত্রীলোক, তাকে যথেষ্ট বিশ্বাস নেই, আর চন্দরা মনে করত আমার স্বামীটির চতুর্দিকেই দৃষ্টি, তাকে কিছু কষাকষি করে না বাঁধলে কোনোদিন হাতছাড়া হয়ে যেতে পারে। উপস্থিত ঘটনা ঘটবার কিছুকাল আগে থেকেই স্ত্রী পুরুষের মধ্যে ভারী একটা অশান্তি চলছিল। চন্দরা দেখেছিল তার স্বামী কাজের বাহানায় মাঝে মাঝে দূরে চলে যায়, এমনকি 2-1 দিন পরে ফিরে আসে, অথচ কোনো উপার্জন করে আনে না। লক্ষণ মন্দ দেখে সেও কিছু বাড়াবাড়ি দেখাতে লাগলো। যখন তখন ঘাটে যেতে আরম্ভ করলো এবং পাড়া পর্যটন করে এসে কাশী মজুমদারের মেজ ছেলেটির প্রচুর সুনাম করতে লাগলো। ছিদামের দিন এবং রাত্রিগুলির মধ্যে কে যেন বিষ মিশিয়ে দিল। কাজে কর্মে কোথাও এক দণ্ড দিয়ে সুস্থির হতে পারে না। একদিন বড় যা এসে ভারী ভৎসনা করল। সে হাত নেড়ে ঝংকার দিয়ে অনুপস্থিত মৃত পিতাকে সম্বোধন করে বলল, ও মেয়ে ঝড়ের আগে ছোটে, ওকে আমি সামলাবো? আমি জানি ও কোন দিন কি সর্বনাশ করে বসবে। চন্দরা পাশের ঘর থেকে এসে আস্তে আস্তে বলল, কেন গো দিদি, তোমার এত ভয় কিসের? এই 2 জায়ের মধ্যে ভীষণ অশান্তি বেঁধে গেল। ছিদাম চোখ পাকিয়ে বলল, এবার যদি কখনো শুনি তুই একলা ঘাটে গিয়াছিস, তোর হাড় আমি গুড়াইয়া দিমু শালি। হ্যাঁ, তাহলে তো হাড় জুড়োয়। বলে তৎক্ষণাৎ বাইরে যাবার উপক্রম করল। ছিদাম এক লাফে তার চুল ধরে টেনে ঘরে রেখে দরজা বন্ধ করে দিল।
কাজের জায়গা থেকে সন্ধেবেলায় ফিরে এসে দেখে ঘর খোলা, কেউ নেই। চন্দরা 3টে গ্রাম ছাড়িয়ে একেবারে তার মামার বাড়ি গিয়ে উপস্থিত হয়েছে। ছিদাম সেখান থেকে বহু কষ্টে অনেক সাধ্য সাধনায় তাকে ঘরে ফিরিয়ে আনলো, কিন্তু এবার হার মানতেই হলো। দেখল এক অঞ্জলি পারদকে মুঠোর মধ্যে শক্ত করে ধরা যেমন দুঃসাধ্য, এই মুষ্টিমেয় স্ত্রীকেও কঠিন করে ধরে রাখা তেমনই অসম্ভব। ও যেন 10 আঙুলের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে পড়ে। আর কোনো জবরদস্তি করল না, কিন্তু বড় অশান্তিতে বাস করতে লাগলো। তার এই চঞ্চল যুবতী স্ত্রীর প্রতি সদা শঙ্কিত ভালোবাসা উগ্র একটা বেদনার মতো বিষম টনটনে হয়ে উঠেছিল। এমনকি একবার মনে হতো সে যদি মরে যায় তবে আমি নিশ্চিন্ত হয়ে একটুখানি শান্তি লাভ করতে পারি। মানুষের উপরে মানুষের যতটা ঈর্ষা হয়, চোমের উপরে এতটাও নয়। এমন সময় ঘরে সেই বিপদ ঘটল। চন্দরাকে যখন তার স্বামী খুন স্বীকার করে নিতে বলল, সে স্তম্ভিত হয়ে চেয়ে রইল, আর কালো 2টি চোখ কালো অগ্নির নীরবে তার স্বামীকে দগ্ধ করতে লাগলো। তার সমস্ত শরীর মন যেন ক্রমেই সংকুচিত হয়ে স্বামী রাক্ষসের হাত থেকে বেরিয়ে আসবার চেষ্টা করতে লাগলো। তার সমস্ত অন্তরাত্মা একান্ত বিমুখ হয়ে দাঁড়ালো। ছিদাম আশ্বাস দিল, তোমার কিছু ভয় নাই। পুলিশের কাছে, ম্যাজিস্ট্রেটের কাছে কি বলতে হবে বারবার শিখিয়ে দিল। চন্দরা সেই সমস্ত দীর্ঘ কাহিনী কিছুই শুনল না, কাঠের মূর্তি হয়ে বসে রইল। সমস্ত কাজেই ছিদামের উপর দুঃখীরামের একমাত্র নির্ভর ছিল। ছিদাম যখন চন্দরার ওপর দোষারোপ করতে বলল, দুঃখী বলল, তাহলে তাহলে বৌমার কি হবে? ওকে আমি বাঁচাইয়া দিব। বৃহৎকায় দুঃখীরাম নিশ্চিন্ত হল। ছিদাম তার স্ত্রীকে শিখিয়ে দিয়েছিল যে, মন দিয়া শোন, তুই বলিস বড় যা আমাকে একটা বটি দিয়া মারতে আইতেছিল। আমি তাকে দা দিয়ে ঠেকাইতে গিয়ে হঠাৎ করিয়া কেমন করে লেগে গেছে। এই সমস্ত রামলোচনের রচিত। তার অনুকূলে যে যে প্রমাণ প্রয়োগ আবশ্যক তাও সে বিস্তারিতভাবে ছিদামকে শিখিয়ে দিয়ে গিয়েছিল। পুলিশ এসে তদন্ত করতে লাগলো। চন্দরাই যে তার বড়জাকে খুন করেছে, গ্রামের সকল লোকের মনে এই বিশ্বাস বদ্ধমূল হয়ে গিয়েছে। সকল সাক্ষীর দ্বারাই তা প্রমাণ হলো। পুলিশ যখন চন্দরাকে প্রশ্ন করল, চন্দরা বলল, হ্যাঁ, আমি খুন করেছি। কেন খুন করেছ? আমি তাকে দেখতে পারতাম না। কোনো বচসা হয়েছিল? না। সে তোমাকে প্রথমে মারতে এসেছিল? না। তোমার প্রতি কোনো অত্যাচার করেছিল? না। এরূপ উত্তর শুনে সকলে অবাক হয়ে গেল। ছিদাম তো একেবারেই অস্থির হয়ে উঠল। বলল, না না, উনি ঠিক কথা বলতেছেন না সাহেব। বড় বউ প্রথমে। দারোগা খুব এক তাড়া দিয়ে তাকে থামিয়ে দিল। অবশেষে তাকে বিধি মতে জেরা করে বারবার সেই একই উত্তর পেল। বড় বউয়ের দিক থেকে কোনো রূপ আক্রমণ চন্দরা কিছুতেই স্বীকার করল না। এমন একগুঁয়ে মেয়েও তো দেখা যায় না, একেবারে প্রাণপণে ফাঁসির কাঠের দিকে ঝুঁকছে। কিছুতেই তাকে টেনে রাখা যায় না। এ কি নিদারুণ অভিমান! চন্দরা মনে মনে স্বামীকে বলছে, আমি তোমাকে ছেড়ে আমার এই নবযৌবন নিয়ে ফাঁসি কাটকে বরণ করলাম। আমার ইহজন্মের শেষ বন্ধনও সেই সঙ্গেই। বন্দিনী হয়ে চন্দরা একটি নিরীহ ক্ষুদ্র চঞ্চল কৌতুকপ্রিয় গ্রামবধূর চিরপরিচিত গ্রামের পথ দিয়ে, রথতলা দিয়ে, হাটের মধ্যে দিয়ে, ঘাটের প্রান্ত দিয়ে, মজুমদারদের বাড়ির সামনে দিয়ে, পোস্ট অফিস এবং স্কুল ঘরের পাশ দিয়ে, সমস্ত পরিচিত লোকের চোখের ওপর দিয়ে কলঙ্কের ছাপ নিয়ে চিরকালের মতো গৃহ ছেড়ে চলে গেল। এক পাল ছেলে পিছন পিছন চলল এবং গ্রামের মেয়েরা তার সই সাঙাতরা কেউ ঘোমটার ফাঁক দিয়ে, কেউ দ্বারের পাশ দিয়ে, কেউ বা গাছের আড়ালে দাঁড়িয়ে পুলিশের ধরে নিয়ে যাওয়া চন্দরাকে দেখে লজ্জায়, ঘৃণায়, ভয়ে কণ্টকিত হয়ে ওঠে।
ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছেও চন্দরা দোষ স্বীকার করল এবং খুনের সময় বড় বউ যে তার প্রতি কোনরূপ অত্যাচার করেছিল তা প্রকাশ করল না। কিন্তু সেদিন ছিদাম সাক্ষ্যস্থলে এসেই একেবারে কেঁদে হাত জোড় করে বলল, দোহাই হুজুর, দোহাই হুজুর, আমার স্ত্রীর কোনো দোষ নাই। দোহাই হুজুর, আপনার পায়ে পড়ে। হাকিম ধমক দিয়ে তার উচ্ছ্বাস নিবারণ করে তাকে প্রশ্ন করতে লাগলেন। সে একে একে সত্যি ঘটনা প্রকাশ করল। হাকিম তার কথা বিশ্বাস করলেন না, কারণ প্রধান বিশ্বস্ত সাক্ষী রামলোচন বলল, খুনের কিছুক্ষণের মধ্যে আমি ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হলাম। ছিদাম আমার কাছে সমস্ত কিছু স্বীকার করে আমার পা জড়িয়ে ধরে বলল, বউকে কি করে উদ্ধার করব, আমাকে যুক্তি দিন। আমি ভালো মন্দ কিছুই বললাম না। ছিদাম আমাকে বলল, আমি যদি বলি আমার বড় ভাই ভাত চেয়ে ভাত পায়নি বলে রাগের মাথায় স্ত্রীকে মেরেছে, তাহলে সে কি রক্ষা পাবে? আমি বললাম, খবরদার হারামজাদা, আদালতে এক বর্ণ মিথ্যা বলিস না, এত বড় মহাপাপ আর নেই ইত্যাদি। রামলোচন প্রথমে চন্দরাকে রক্ষা করবার উদ্দেশ্যে অনেকগুলো গল্প বানিয়ে তুলেছিল, কিন্তু যখন দেখল চন্দরা নিজে বেঁকে দাঁড়িয়েছে, তখন ভাবল, ওরে বাপ রে, শেষকালে কি মিথ্যে সাক্ষ্যের দায়ে পড়ব? যেটুকু জানি সেটুকুই বলা ভালো। এই মনে করে রামলোচন যা জানে তাই বলল, বরঞ্চ তার চেয়েও বেশি কিছু বলতে ছাড়ল না। ডেপুটি ম্যাজিস্ট্রেট স্টেশনে চালান দিয়ে দিলেন। ইতিমধ্যে চাষবাস, হাটবাজার, হাসি কান্না, পৃথিবীর সমস্ত কাজ চলতে লাগলো এবং আগের বছরের মতো নতুন ধানের ক্ষেতে শ্রাবণের অবিরল বৃষ্টিধারা বর্ষিত হতে লাগলো। পুলিশ আসামি এবং সাক্ষী নিয়ে আদালতে হাজির। সম্মুখবর্তী মুনসেফের কোর্টে বিস্তর লোক নিজের নিজের মোকদ্দমার অপেক্ষায় বসে আছে। রান্নাঘরের পেছনে একটি ডোবার অংশ বিভাগ নিয়ে কলকাতা থেকে এক উকিল এসেছেন। তদুপলক্ষে বাদীর পক্ষে ৩৯ জন সাক্ষী উপস্থিত আছে। কত শত লোক আপন আপন করা গণ্ডা হিসেব চুলচেরা মীমাংসা করবার জন্য ব্যগ্র হয়ে আছে। এই জগতে আপাতত তদাপেক্ষা গুরুতর আর কিছুই উপস্থিত নেই, এরূপ তাদের ধারণা। ছিদাম বাতায়ন হতে এই অত্যন্ত ব্যস্ত সমস্ত প্রতিদিনের পৃথিবীর দিকে এক দৃষ্টে চেয়ে আছে। সমস্তই স্বপ্নের মতো বোধ হচ্ছে। কম্পাউন্ডের বৃহৎ বটগাছ হতে একটি কোকিল ডাকছে। তাদের কোনরূপ আইন আদালত নেই। ও সাহেব, এ কথা আর বারবার করে কতবার বলবো? জজ সাহেব তাকে বুঝিয়ে বললেন, তা তুমি যে অপরাধ স্বীকার করছো, তার শাস্তি কি জানো? না। তার শাস্তি ফাঁসি কিন্তু। ওগো, তোমার দুটি পায়ে পড়ি, তাই দাও না সাহেব। তোমাদের যা খুশি তাই করো, আমার আর সহ্য হয় না। যখন ছিদামকে আদালতে উপস্থিত করল, চন্দরা মুখ ফিরিয়ে নিল। জজ বললেন, সাক্ষীর দিকে চেয়ে বলো, এ তোমার কে হয়? চন্দরা দুই হাতে মুখ ঢেকে বললেন, ও আমার স্বামী হয়। ও তোমাকে ভালোবাসে না? ভারী ভালোবাসে। তুমি ওকে ভালোবাসো না? খুব ভালোবাসি। ছিদামকে যখন প্রশ্ন করল, ছিদাম বলল, খুন আমি করেছি। কেন? ভাত চেয়েছিলাম, বড় বউ ভাত দেয় নাই। দুঃখীরাম সাক্ষ্য দিতে এসে অজ্ঞান হয়ে পড়ল। মূর্ছা ভাঙার পর উত্তর দিল, সাহেব, সাহেব, খুন আমি করেছি সাহেব, খুন আমি করেছি। কেন? ভাত চেয়েছিলাম, ভাত দেয়নি। বিস্তর জেরা করে এবং অন্যান্য সাক্ষ্য শুনে জজ সাহেব স্পষ্ট বুঝতে পারলেন ঘরের স্ত্রীলোককে ফাঁসির অপমান থেকে বাঁচাবার জন্য তারা দুই ভাই অপরাধ স্বীকার করছে। কিন্তু চন্দরা পুলিশের থেকে সেশন আদালত পর্যন্ত বারবার এক কথা বলে আসছে। তার কথায় তিল মাত্র নড়চড় হয়নি। দুইজন উকিল স্বেচ্ছায় তাকে প্রাণদণ্ড থেকে রক্ষা করবার জন্য বিস্তর চেষ্টা করছে, কিন্তু অবশেষে চন্দরার কাছে পরাস্ত মেনেছে।
যেদিন একরত্তি বয়সে একটা কালো কালো ছোটোখাটো মেয়ে তার গোল গাল মুখটি নিয়ে খেলার পুতুল খেলে বাপের ঘর থেকে শ্বশুর ঘরে আসলো, সেদিন রাত্রে শুভ লগ্নের সময় আজকের দিনের কথা কে কল্পনা করতে পারত? তার বাপ মরবার সময় এই বলে নিশ্চিন্ত হয়েছিল যে যা হোক, আমার মেয়েটার একটা সদ্গতি করে গেলাম। জেলখানায় ফাঁসির আগে দয়ালু সিভিল সার্জন চন্দরাকে জিজ্ঞেস করলো, কাউকে দেখতে ইচ্ছা করে? একবার আমার মাকে দেখতে চাই। ডাক্তার বলল, তোমার স্বামী তোমাকে দেখতে চায়, তাকে কি ডেকে আনবো? মরণ। শুনছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প শাস্তি। গল্প পাঠে তানিশা রায় পাটোয়ারি, ছিদাম এবং দারোগা বিজয় সাহা, দুঃখীরাম শুভজিৎ ঘোষ, রাধা রিম্পি ভৌমিক, চন্দরা তিথি চক্রবর্তী, রামলোচন ও হাকিম সুখেন্দু দেবনাথ, জজ এবং সিভিল সার্জন দেবব্রত মজুমদার, আবহ তরঙ্গ দ্য আল্টিমেট মিউজিক, প্রচার অলঙ্করণ চারুলিপি, প্রযোজনা সাহাস ক্রিয়েশন। আগামী সপ্তাহে ঝরাপাতা ইউটিউব চ্যানেল হাজির হবে নতুন আরও একটি গল্প নিয়ে। ততক্ষণ শুনতে থাকুন, পাশে থাকুন ঝরাপাতা ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের নতুন নতুন নিবেদন সবার আগে আপনার মোবাইলে পেতে। ভালো থাকবেন, গল্পে থাকবেন, শুনতে থাকবেন ঝরাপাতা।